আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2024-25 সকলকে আজকের ম্যানেজমেন্ট প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম এবং দুই এক এবং দুই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্টের যে ধারণা এবং ম্যানেজমেন্টের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সুপ্রভাত। ওকে, আজকে আমরা যে ম্যানেজমেন্টের যে বিভিন্ন ইতিহাস আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ম্যানেজমেন্টটা আপনার বিভিন্ন যে যুগ আছে সেই যুগগুলো নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব। কোনটার জনককে, এগুলো নিয়ে আপনাদের মুখস্থ রাখতে হবে এগুলো। এবং ব্যবস্থাপনার যে নীতিমালাগুলো রয়েছে, ব্যবস্থাপনার যে স্তর রয়েছে, তারপরে হচ্ছে আপনার ব্যবস্থাপনার যে দক্ষতা যোগ্যতাগুলো রয়েছে, কাজগুলো, সেগুলো সম্পর্কে শিখতে হবে। পরীক্ষা দিয়েছি, মেরিট লিস্ট দেখা যায় না। ওকে, আপাতত আমরা ক্লাস করি, ক্লাসের পরে বাকিগুলো দেখছি বিষয়গুলো। ওকে, ক্লাসের সময় ক্লাসে মনোযোগ দেন সবাই, ঠিক আছে? এই যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট শব্দটা আসছে কোথা থেকে? ইতালীয় ম্যানেজার শব্দ থেকে এসেছে। ওকে, আমরা শুরু করি। এই যে ম্যানেজমেন্ট শব্দটি, এটা আসছে কোথা থেকে? আমাদের ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে। ম্যানেজিয়ার, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স, চালনা করা। ঠিক আছে? ম্যানেজমেন্ট শব্দটি আসছে ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার থেকে, যার অর্থ টু ট্রেন আপ দ্য হর্স। এই ম্যানেজিয়ার বানানটা লক্ষ্য করেন যে MANE, এটুকু সবাই পারে, কিন্তু ডাবল জি যে দিতে হয় এটাই ভুল করে। ডাবল জি আই, লাস্টে আর, ARE, লাস্টে আর। ম্যানেজিয়ার, ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে আমাদের এই ম্যানেজমেন্ট শব্দটি। তো লিস্টে দিতে হয়েছিলাম, যারা লিস্ট দেখতে পারছেন কেউ লিস্ট দেখতে পারেন নাই, এরকম কিছু কি? মানে সবার লিস্ট, কেউ লিস্ট দেখতে পারছেন কেউ পারেন নাই, কারণ কি? আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা পড়তে হবে খুব ভালোভাবে, যে ম্যানেজমেন্টের কিছু উপাদান আছে, উপাদান বা উপকরণ বলা যায়। এই উপকরণগুলো মুখস্থ রাখতে হবে। কি কি উপাদান? ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, এবং সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়ালস। এই যে ম্যানেজমেন্টের যে 6টা উপাদান, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। এই ম্যানেজমেন্টের 6 উপাদান: ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। তার মধ্যে এই যে ম্যানটা হচ্ছে মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এই সম্পদটা। আর বাকিগুলো যেটা আছে এগুলো হচ্ছে আমাদের বস্তু, সব হচ্ছে আমাদের বস্তু। শুধু এটাই হচ্ছে মানুষ। এই সম্পদটা অন্যান্য সম্পদকে কার্যকরী করে তোলে। এই যে আমাদের ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস, এই সম্পর্কে ধারণা দিয়েছেন হচ্ছে ট্যারি এন্ড ফ্রাঙ্কলিন। এটাও মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? ট্যারি অ্যান্ড ফ্রাঙ্কলিন।
এটাও আপনাদের মুখস্থ রাখতে হবে। টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন আমাদের এই 6M এর ধারণা দিয়েছেন। ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে 6M এর ধারণা দিয়েছেন টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। এরপরে আপনার মনে রাখতে হবে এইখানের মধ্যে কিন্তু এটা মাঝে মধ্যে আসে, অপশন এরকম আসে যে নিচের কোনটি ব্যবস্থাপনার উপাদান নয়, তো তখন দিয়ে দেবে কি মোটিভেশন দিয়ে দেয় একটা। তো অনেকে মনে করে কি মোটিভেটটা মনে হয় এম এর উপাদান, 6M এর অন্তর্ভুক্ত, কিন্তু না, মোটিভেশনটা 6M এর অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী যেটা আছে, কাজ, সাধারণ কাজ, যে আমাদের প্রেষণার। কিন্তু 6M এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি? ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। 1 মিনিটের মধ্যে মুখস্থ করেন। এই অপ্রয়োজনীয় কথা বাদ দেন, অন্য কোনো কথা বলবেন না এখন। এখন হচ্ছে পড়াশোনা নিয়ে কাজ করেন, পড়াশোনা। রেজাল্টের কথা বাদ, পড়াশোনা নিয়ে দেখেন। এটা আসল পরীক্ষা না, এটা মাত্র একটা পরীক্ষা হয়েছে, আরো পরীক্ষা হবে এরকম করে কয়েকটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, অনেকের নাকি এগুলো মুখস্থ আছে। আচ্ছা, তারপরে আমরা আর কিছু কাজ দেখাই যে কাকে কিসের, মানে আপনার হচ্ছে ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, প্রশাসন, তারপরে হচ্ছে আমাদের, আর এটা মনে রাখেন, ব্যবস্থাপনা হচ্ছে যুক্তরাজ্য, এই শব্দটা যুক্তরাজ্য, প্রশাসন হচ্ছে যুক্তরাষ্ট্র। একটা হচ্ছে যুক্তরাজ্য, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে কোথায়? যুক্তরাজ্যে। প্রশাসনের উৎপত্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। মুখস্থ রাখবেন কিভাবে? যুক্তরাষ্ট্রতে শ আছে, প্রশাসনে শ আছে, এভাবে মুখস্থ রাখতে পারেন। এছাড়া আরো দুইটা জিনিস লাগবে, সংগঠন, নির্দেশনা। আশা করি এগুলো মুখস্থ আছে আপনাদের। কোনটাকে কি বলা হয় এটা একটু বলবো, ঠিক আছে। ব্যবস্থাপনাকে বলা হয় আপনার চোখের সাথে তুলনা করা হয়েছে। প্রশাসনকে মস্তিষ্ক এর সাথে তুলনা করা হয়েছে, মস্তিষ্ক। সংগঠনকে বাহু এর সাথে তুলনা করা হয়েছে। নির্দেশনাকে হৃৎপিণ্ড এর সাথে তুলনা করা হয়েছে, যেটা করছেন মার্শাল ডিমো। তো জেনে রাখেন, এগুলো থেকেও আসতে পারে যে সংগঠনকে কিসের সাথে তুলনা করা হয়, প্রশাসনকে কিসের সাথে তুলনা করা হয়, তারপর ব্যবস্থাপনাকে কিসের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, এগুলো আসতে পারে। ওকে, এটা দেখেন 20 সেকেন্ড এর মধ্যে শেষ করবেন। তারপর আমরা ইতিহাস দেখাবো, কিছু খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। ও, এটা তো আপনার মার্শাল ই ডিমক, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, যখন পড়াবো তখন বিস্তারিত বলে দিব। মার্শাল ই ডিমক, এখন শুধু মানে বলে রাখলাম, পরে বিষয়টা আরো মানে 6 অধ্যায় গেলে ক্লিয়ার করবো আরো। এখন শুধু তুলনাগুলো, যে ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে যুক্তরাজ্যে, প্রশাসনের উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রশাসনের শ আছে, যুক্তরাষ্ট্রতে শ আছে। সংগঠন উৎপত্তি হয়েছে, সংগঠনকে তুলনা করা হয়েছে বাউর সাথে, ব্যবস্থাপনাকে তুলনা করা হয় চোখের সাথে। আমাদের চোখ ব্যবস্থাপনা, মস্তিষ্ক প্রশাসন, সংগঠন বাহু, হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা। এটা তুলনা করা হয়েছে কার সাথে, এটা বুঝাচ্ছি। এটা হচ্ছে প্রথম অধ্যায়, আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করছি, একেবারে প্রথম অধ্যায় থেকে। এখন কিছু ইতিহাস দেখাবো,
যে ব্যবস্থাপনার ইতিহাসটা কিভাবে এসেছিল, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ওকে, ইতিহাসগুলো দেখাচ্ছি। টোটাল আমাদের ইতিহাস আছে টোটাল 5টি ব্যবস্থাপনার ইতিহাস। ব্যবস্থাপনার উৎপত্তি হচ্ছে টোটাল 5টি ইতিহাস: প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প যুগ, শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, আধুনিক যুগ। তো প্রাচীন যুগ হচ্ছে এই যে আমাদের তারিখ শুরু হয়েছে না, এখন 2024 সাল, এই 2024-এর আগ পর্যন্ত মানে খ্রিস্টপূর্ব, সেটা হচ্ছে প্রাচীন। খ্রিস্টপূর্বটা হচ্ছে প্রাচীন। আর ওই খ্রিস্টাব্দ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শিল্প বিপ্লব পূর্ব পর্যন্ত সেটা হচ্ছে আমাদের আমাদের মধ্য। আর শিল্প বিপ্লবটা হচ্ছে শিল্প বিপ্লবের সময় যে যুগটা ছিল 1750 থেকে 1850 শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1750 থেকে 1850 কি শিল্প বিপ্লব শুরু হয়েছিল, যেটা এক ধরনের মানসিক বিপ্লব। 1750 থেকে 1850। আর শিল্প বিপ্লব পরবর্তী, এই পরবর্তী যুগটা হচ্ছে 1750 থেকে আমাদের 1850 শিল্প বিপ্লব, আর 1850 থেকে 1950 শিল্প বিপ্লবের পরবর্তী যুগ। আর 1950 থেকে বর্তমান সময়টাকে আমরা ধরবো আধুনিক যুগ। এই হচ্ছে 5টা যুগ বর্তমানে আপনার এইভাবে আমরা দেখেন। 1750 থেকে 1850 শিল্প বিপ্লব, আর 1850 থেকে 1950 শিল্প বিপ্লব পরবর্তী, 1950 থেকে বর্তমান আধুনিক। আর তারিখ শুরু হওয়া থেকে শুরু করে আর শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত সেটা হচ্ছে মধ্যযুগ, আর তারিখ শুরু হওয়ার আগে প্রাচীন যুগ। ঠিক আছে? শিল্প বিপ্লব মানসিক যুগ, শিল্প বিপ্লবে মানসিক যে বিপ্লব ঘটানো হয়েছে, এই আপনার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছে, কর্ম পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে। যে শরীরে জোর দেয়া করলেই হবে না, মানসিকভাবে আপনার যেমন হচ্ছে মানসিক চিন্তাধারার পরিবর্তন আসছে, আবার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে উৎপাদন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। পুরো বিশ্বেরই উন্নত লাভ করছে সব প্রতিষ্ঠানই এই শিল্প বিপ্লব হওয়ার পরে। আচ্ছা, তো তাহলে আমরা একটু কিছু ইতিহাসটা পড়ে দেখি, এখান থেকে লাগবে। হ্যাঁ, এগুলো লাগবে। তো এটা তো দরকার নাই যে ম্যান মেশিন মেথড মানি মার্কেট ম্যাটেরিয়ালস, এছাড়া হচ্ছে আমাদের এই ব্যবস্থাপনা মৌলিক উপকরণ 6M। আর সার্বজনীনতা গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন। আচ্ছা যাক, এটা আপনাদের মনে না রাখতে পারে, এজন্য একটা এক্সাম্পল দেই, তাহলে আপনাদের জন্য হয়তো বা মনে রাখতে সহজ হবে। হ্যাঁ, কাকে নিয়ে দিব? শহীদ স্যারকে নিয়ে দিই। ধরেন শহীদ স্যার মনে করে যে বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ। আবার বিবাহ বহির্ভূত বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ, একথা বিশ্বাস করেন না। তিনি হচ্ছেন আমির স্যার। এর সাথে আপনারা বলেন তো কিসের মিল খুঁজে পান? এই যে এর এক্সাম্পলের সাথে আপনি কিসের মিল খুঁজে পান? যে বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ, এটা মনে করতেছেন শহীদ স্যার, সেটা মনে করেন। আর বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ একথা বিশ্বাস করেন না, সেটা হচ্ছে আমির স্যার। এর সাথে কি কোনো কিছুর মিল খুঁজে পান আপনারা ব্যবস্থাপনার ক্ষেত্রে? এটা একটু বলেন তো।
এটার সাথে আমরা কি কোনো কিছু মিল খুঁজে পাই? ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ, এটা যেমন শহীদ স্যার বলেছেন, শহীদ স্যারের সাথে আপনি মিল খুঁজে পাবেন কার? শহীদ স্যারের সাথে মিল খুঁজে পাবেন হচ্ছে আপনি সক্রেটিসের, সক্রেটিস, তার সাথে খুঁজে পাবেন মিল, কারণ নামের সাথে মিল আছে। আবার সক্রেটিস মনে করতেন কি? ব্যবস্থাপনা সর্বজনীন। সক্রেটিস মনে করত ব্যবস্থাপনা এটা হচ্ছে সর্বজনীন, অর্থাৎ সকল কাজে, আপনি যেই কাজই করেন না কেন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কাজেই ব্যবস্থাপনা জ্ঞানের গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতা রয়েছে। অন্যদিকে বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ একথা বিশ্বাস করেন না যেমন আমির স্যার, ঠিক তার সাথে আপনি আমির স্যারের সাথে মিল খুঁজে পাবেন হচ্ছে একজন ব্যক্তি আছে, মিলে যায় নামটা, অলিভার শেলডন। অলিভার শেলডন এই ব্যক্তিও আপনার আমির স্যারের সাথে মিলে যায়। উনি আবার একই কথা যে ব্যবস্থাপনা সর্বজনীন একথা বিশ্বাস করতেন না। ব্যবস্থাপনা সর্বজনীন বা সার্বজনীন একথা বিশ্বাস করতেন না। ওকে, তাই আসতে পারে যে ব্যবস্থাপনা সর্বজনীন এই কথা কে বলেছেন? সক্রেটিস। কখন বলেছেন? খ্রিস্টপূর্ব 25 অব্দে। কত সালে? খ্রিস্টপূর্ব 2500 অব্দে, প্রায় 5000 মানে 4500 বছরের আগে। তাহলে এটা মনে থাকবে কি? মনে রাখবেন শহীদ স্যারকে দিয়ে সক্রেটিস, শহীদ স্যার আর সক্রেটিস দুই ভাই। অন্যদিকে আমির স্যার, অলিভার শেলডন এরা দুই ভাই। স্বাভাবিকভাবেই আমির স্যার তো এটা বিশ্বাস করবেনই না যে বিবাহ বহির্ভূত প্রেম জায়েজ। একইভাবে অলিভার শেলডনও যে ব্যবস্থাপনা সর্বজনীন একথা বিশ্বাস করতেন না। আশা করি এই তথ্যটা আপনাদের মনে থাকবে, তাহলে প্রেশার একটু কমে যাবে। হ্যাঁ, কারণ প্রচুর মুখস্থ করতে হবে তো। হ্যাঁ, রিয়াজ সাদিক বলে দিয়েছেন যে আমিরুল শেলডন, অলিভার শেলডন। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এর আরো অনেক ইতিহাস আছে বুঝছেন এই ব্যবস্থাপনার ক্ষেত্রে। এতগুলো ইতিহাস, এতগুলো যে আমাদের যে অবদানগুলো বিভিন্ন মনীষীদের, তারপরে হচ্ছে তাদের যে বইগুলো, এই সম্পর্কে মুখস্থ করতে গেলে হয়তো আপনাকে একটু বেগ পেতে হবে। আর প্রথম অধ্যায় থেকে এই অংশটা, ইতিহাসটা ভালোভাবেই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো চলুন আরো কিছু প্রেশার আমরা দেখতে থাকি কি কি ইতিহাসগুলো রয়েছে। একবারে দেখেন আপনারা যে মিশরীয় সভ্যতা, সবার প্রাচীন যুগ হচ্ছে আমাদের মিশর। এটা প্রায় আপনার যে খ্রিস্টপূর্ব 5000 অব্দে, এত আগে, খ্রিস্টপূর্ব 5000 অব্দে হচ্ছে মিশরীয় সভ্যতার আমরা ইতিহাস খুঁজে পাই 5000। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যবস্থাপকীয় সাংগঠনিক কৃতিত্বের অবদান রাখে, এটা বিষয় আসে না, যে বলে এই যে এই প্রাচীন যুগের অবদানগুলো কোথায়? মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতায়, লে সাংজু গ্রিক সভ্যতা এটা আসে। গ্রিক গণতান্ত্রিক, গ্রিক সভ্যতায় আপনার গণতান্ত্রিক ধারণার উন্নয়ন করেছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন, এটা মনে রাখেন। গ্রিকের সাথে যেমন মিল আছে, গ্রিকে গ আছে, গণতান্ত্রিকে গ আছে, এটা একটু মাথায় রাখেন কারণ এটা প্রায় সময়ই আসে। এছাড়া আপনি রাখবেন হচ্ছে এই যে হিব্রু সভ্যতায়, হিব্রুতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যবস্থাপনা শাস্ত্রের অবদান লক্ষ্য করা যায়। হিব্রু হিব্রু সভ্যতায় আমরা দেখতে পাই যে হযরত মুসা আলাইহিস সালাম, তার অবদান বা উন্নয়ন, ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে তার ভূমিকা রয়েছিল। ঠিক আছে। আর চৈনিক সভ্যতায় লাওজু এর সম্পর্কে বলে রাখেন, নামটা যেমন অদ্ভুত, নামটা মনে রাখেন। চৈনিক সভ্যতায় লাওজু এর অবদান লক্ষ্য করা যায়। দ্য আর্ট অফ ওয়ারে তিনি হচ্ছে এই যে পরিকল্পনা এবং নির্দেশনার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন লাওজু। কয়টা জিনিস বললাম? 3টা বা 4টা মনে রাখেন। যেমন হচ্ছে গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থাপনার ধারণার উৎপত্তি হয়েছে, চৈনিক সভ্যতায় লাওজু এর অবদান লক্ষ্য করা যায়, হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের অবদান লক্ষ্য করা যায়। এইগুলো হচ্ছে আমাদের সব
প্রাচীন যুগ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের প্রাচীন যুগ। এই যুগে হচ্ছে প্রাচীন কালের বিষয়ে ইতিহাস করা ছিল। আচ্ছা, এরপরে আসেন আমরা মধ্যযুগে। মধ্যযুগ সম্পর্কে পড়তে হবে কয়েকটা, একটা মিনিট। 7:15 ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই তো রাত্রেবেলা ক্লাস হবে, ওইটা বলছি এক্সট্রা পাবে, ওইটা সমস্যা নাই। এখন আপাতত এটা ক্লাসটা মনোযোগ দিয়ে করুন। আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনার আলোকপাত করেছেন। আল ফারাবি নামে একজন ব্যক্তি, তিনি মধ্যযুগের ব্যবস্থাপক, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনার আলোচনা করেছেন, রাষ্ট্র ব্যবস্থাপনার। আল ফারাবি। আর লুকা পিসেল সম্পর্কে তো আপনারা জানেনই, যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন, এই দুতরফা দাখিলা পদ্ধতি উন্নয়ন করেছেন লুকা পাসুরি। থমাস মুরের ইউটোপিয়া নামক গ্রন্থটা, এটা মুখস্থ রাখতে হবে। আর ইমাম গাজ্জালির নাসিয়াত আল মুলক নামের গ্রন্থটা রচনা করছিলেন। ওকে, আমরা একটু সংক্ষেপে দেখি যে আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনা মুখস্থ রাখতে হবে তো। আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে তিনি আলোচনা করেছেন, রাষ্ট্র ব্যবস্থাপনা। যে ইমাম সাহেব, তোমরা তো ইমাম সাহেব লিখে ফেলাইছি বলতে বলতে, ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি নাসিয়াত আল মুলক, এটা তিনি বলছেন নাসিহাত আল মুলক নামে। আর আরেকটা লাগবে হচ্ছে আমাদের এই ইউটোপিয়া গ্রন্থ, থমাস মুর, থমাস মুর এর ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করছেন। ইউটোপিয়া, যেগুলো আমি বলছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেগুলো যেগুলো আমি দেখাচ্ছি ভালোভাবে নজর দেন। ইমাম গাজ্জালির নাসিয়াত আল মুলক, আর হচ্ছে থমাস মুরের ইউটিউবের নামক গ্রন্থ, আল ফারাবির রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। আর লুকা পিসেল সম্পর্কে জানেনি, যে লুকা পিসেল হিসাব বিজ্ঞানের জনক, এই জন্য এটা আলাদাভাবে লিখলাম না। এগুলো কিন্তু মধ্যযুগে অবদান। মধ্যযুগে কার কার অবদান? আল ফারাবি, ইমাম গাজ্জালি, তারপরে হচ্ছে এই লুকা পেসিওলি, এবং হচ্ছে আরেকটা হচ্ছে থমাস মুর, এই ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করছেন। এগুলো সব কত সালে? ওই 0 সাল থেকে একদম 1750, মানে শিল্প বিপ্লবের পূর্ববর্তী আপনার সময়ে। শোনেন, একটা কথা বলে দেই, আপনার ব্যবস্থাপনায় সাল থেকে প্রশ্ন খুব কমই আসে, সালগুলো থেকে। অনেকে সালগুলো খুব ভালোভাবে মুখস্থ করে, সকল সাল প্রায় 200-300 সাল মুখস্থ করে, মানে বিভিন্ন সময় বিভিন্ন সাল, এগুলো কিন্তু কম আসে। বেশি গুরুত্বপূর্ণ করে শিখে রাখলেই হয়। সাল পরীক্ষায় কম দেয়, পরীক্ষায় দেয় হচ্ছে আপনার অনুধাবন প্রশ্ন। যে অনুধাবন বুঝতে পারে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি, যে বিভিন্ন সাল মুখস্থ করতে পারে তার স্মৃতিমূলক জ্ঞান বা বলতে পারি মুখস্থ বিদ্যা বেশি পারদর্শী। ওকে, এরপর হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী কালীন, শিল্প বিপ্লবকালীন যুগ, মানে 1750 থেকে 1850, যেটা সর্বপ্রথম বলা যায় যে ব্রিটেনে শুরু হয়েছিল শিল্প বিপ্লবটা, ঠিক আছে? আচ্ছা, আর এই ধারণা হচ্ছে আপনার শিল্প বিপ্লবে উৎপাদন ব্যবস্থাপনার প্রচুর পরিবর্তন হয়েছে, মানসিক বিপ্লবের ব্যবহার এটা। আর এখানে আমরা দেখতে পাই গতানুগতিক পদ্ধতি পরিহার করে উৎপাদন কাজে কিভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিল্প বিপ্লবের সময়। দেখেন, শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তনের সাথে সাথে ব্যবস্থাপনা ব্যাপক পরিবর্তন উন্নতি সাধিত হয়। কোথায় হয়েছে? সর্বপ্রথম ব্রিটেনে, এটা মনে রাখবেন, এমসিকিউ তে আসে। মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। ওকে, এখান থেকে কি লাগবে বলে দিচ্ছি। জেমস স্টুয়ার্ট, জেমস স্টুয়ার্টের ক্ষমতার উৎস তত্ত্ব, এটা লাগবে। জেমস স্টুয়ার্টের ক্ষমতার উৎস, এটা লাগবে। এখান থেকে
অ্যাডাম স্মিথ যে 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থটা এটা লাগবে, যে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন গ্রন্থটা এটা লাগবে, জেমস স্টুয়ার্টের ক্ষমতা উচ্চ তত্ত্ব এটা লাগবে, আর রবার্ট ওয়েন তার সম্পর্কে লাগবে হচ্ছে তিনি যে আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার জনক এটা। আর কি লাগবে দেখি, আর চার্লস বেবেজ সম্পর্কে জানার দরকার নেই, কারণ চার্লস বেবেজ সম্পর্কে আপনারা মোটামুটি জানেন, তিনি হচ্ছে কম্পিউটারের জনক, কম্পিউটারে তার অবদান রয়েছে। ঠিক আছে, তো দেখেন আমরা কি কি এখান থেকে কি কি দেখবেন। এটা হচ্ছে আমাদের মধ্যযুগ, এটা হচ্ছে মধ্যযুগের অবদান, মধ্যযুগ। ওকে, এবার আমরা আসি যে আমাদের শিল্প বিপ্লবের যুগটায়। 1750 থেকে 1850 কি কি বিষয় লাগবে দেখা দিচ্ছি। এখান থেকে লাগবে হচ্ছে আপনার প্রথম হলো জেমস স্টুয়ার্ট, যা ধারণা দিয়েছেন ক্ষমতার উৎস তত্ত্ব, ক্ষমতার উৎস তত্ত্ব সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তারপরে হচ্ছে জেমস স্টুয়ার্ট, জেমস ওয়াট লাগবে না, রবার্ট ওয়েন, অ্যাডাম স্মিথ, এই দুটো লাগবে বেশি, বিশেষ করে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তিনি ধারণা দিয়েছেন দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে, দ্য ওয়েলথ অফ নেশন, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে ধারণা দিয়েছিলেন কত সালে, এটা সালটা সহ লাগবে, এই সালটা লাগবে 1776 সাল। কিছু সাল গুরুত্বপূর্ণ তো সেগুলো শিখবেন, সেগুলো খুব মাথায় রাখতে হয়। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের জনককে অ্যাডাম স্মিথ, এবং তাকে আরেকটা তথ্য দিয়ে রেখেই আধুনিক অর্থনীতির জনক বলা হয়, অর্থনীতির জনক। ওহো, তাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতি ব্যবস্থাপনার জনক, এটা লাগবে। হ্যাঁ, এটা একটু এক্সট্রা তথ্য দিয়ে রাখছি, অর্থনীতির জনক তাকে বলা হয়, এই অ্যাডাম স্মিথকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো আমরা দেখি অ্যাডাম স্মিথ, জেমস স্টুয়ার্ট, আর হচ্ছে আরেকটা হচ্ছে যে রবার্ট ওয়েন। হ্যাঁ, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক যেটা রবার্ট ওয়েন, ইনি হচ্ছেন শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। মাথার উপরটা যেন না যায়, একটু লক্ষ্য করে দেখেন যে শিল্প বিপ্লবের পরবর্তী যুগের অবদানগুলো হচ্ছে জেমস স্টুয়ার্টের ক্ষমতার উৎস তত্ত্ব, অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন, রবার্ট ওয়েনের শ্রমিক কর্মী ব্যবস্থাপনা জনক। বই কিন্তু অনেক আছে, বা আপনার মেইন বই বা আপনি অন্যান্য কোনো বই পড়ে অনেক তথ্য যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বা আসতে পারে এমন প্রশ্নগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি। ওকে, এটা একটু মুখস্থ করেন, এই দুটো একটু মুখস্থ করেন, লাগবে এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যযুগ, এটা শিল্প বিপ্লব যুগ, জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ এবং রবার্ট ওয়েন সম্পর্কে। সময় 1 মিনিট। না, সব সালগুলো মুখস্থ করতে হবে না, কখনোই না। না না না, 1776 সাল, 1776 সাল, এটা 1772 সাল না। আচ্ছা, ওকে, তারপর শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই সময় আপনার যে এই দুজন ব্যক্তি, F.W. টেইলর এবং হেনরি ফেওয়েল, এই দুজনের ব্যক্তির অবদান সবচেয়ে বেশি। আর এই যে অলিভার শেলডন, তিনি শিল্প বিপ্লব ব্যবস্থাপনা সর্বজনীন এই কথা তিনি বিশ্বাস করতেন না। ঠিক আছে, এটা হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগের অবদান।
তো প্রথমে আমরা দেখি এফডব্লিউ টেইলরের অবদান। এটা কিন্তু আপনার এগুলো, এই যে এফডব্লিউ টেইলর আর হচ্ছে হেনরি ফেওয়েল, এই দুজন নিয়ে আমরা আলোচনা করবো বেশি, বুঝতে পারছেন? এটা হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী যুগে যাদের অবদান। যেমন এফডব্লিউ টেইলর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিল, আর তার প্রকাশিত প্রথম বই, এটা মনে রাখেন, এই দুইটা তথ্য রাখেন। তার প্রকাশিত প্রথম বই হচ্ছে শপ ম্যানেজমেন্ট, যেটা 1903 সালে প্রকাশিত হয়েছে। আর তার প্রধান বই হচ্ছে দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা 1911 সালের দিকে প্রকাশিত হয়েছে। এই যে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার প্রথম বই এবং প্রধান বই, প্রথম বই কি শপ ম্যানেজমেন্ট, আর প্রধান বই প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এছাড়া তিনি যে আমাদের হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টা নীতির কথা বলছেন? হেনরি ফেওয়েল বলছেন 14টা নীতির কথা, আর এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতির কথা বলেছেন। এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতির কথা বলছেন। এটা অনেকে ভুল করে প্রশ্ন দেয়, এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টি নীতি দিয়েছেন? সবাই 14টা নীতি দিয়ে আসে পড়ে, তাদেরকে 14টা নীতি দিয়ে দেয়। একটু ধৈর্য ধরে প্রশ্ন পড়তে হয়। হেনরি ফেওয়েল দিয়েছেন 14টা নীতি, কিন্তু এফডব্লিউ টেইলর দিয়েছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এই দুটা কথা মনে রাখতে হবে। আর এই যে হেনরি ফেওয়েল হচ্ছে, এই যে এই ব্যক্তি আপনার ব্যবস্থাপনাকে 5 ভাগে এবং শিল্পকে 6 ভাগে ভাগ করছেন। এই এফডব্লিউ টেইলর, হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে এবং শিল্পের কাজকে 6টা ভাগে ভাগ করছিলেন। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টা নীতি দিয়েছেন এবং সর্বজন স্বীকৃত নীতিমালা তিনি প্রণয়ন করছিলেন। তাছাড়া তিনি হচ্ছে তুরস্কে জন্মগ্রহণকারী ফ্রান্সের অধিবাসী, জন্মগ্রহণ করছে তুরস্কে কিন্তু অধিবাসী ছিলেন ফ্রান্সেরও, মানে দুইটা দেশের নাগরিক ছিলেন। তিনি ছিলেন খনি প্রকৌশলী এবং ব্যবস্থাপক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশাসনিক তত্ত্বের জনক। এগুলো একটু লিখে দিচ্ছি, নয়তো আবার অনেকের মনে নাও থাকতে পারে। ঠিক আছে, লিখা একটু পড়ালে অনেকের জন্য একটু মনে সহজে মনে থাকে। ঠিক আছে, এই জন্য লিখে পড়াচ্ছি। মূলত আমাদের এই দুজনের অবদানই সবচেয়ে বেশি। প্রথমত আপনার যে এফডব্লিউ টেইলরের 1856 থেকে 1915 সালে জন্ম, মানে মৃত্যুবরণ করছে। তবে হেনরি ফেওয়েল বেশি দিন বেঁচে ছিল। তার জন্মসালটা হচ্ছে আমাদের 25। ওকে, তাদের জন্মসালটা দিলাম। হ্যাঁ, মানে জন্মসাল প্লাস মৃত্যুসাল। এরপরে হেনরি ফেওয়েল তাকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক। তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এছাড়া প্রশাসন তত্ত্বের জনক হচ্ছে তিনি, প্রশাসনিক তত্ত্বের জনক। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টা নীতির কথা বলছেন, নীতি, এবং তিনি আপনার ব্যবস্থাপনার কাজকে 5টি ভাগে ভাগ করছেন, শিল্পের কাজটাকে 6 ভাগে ভাগ করছেন। আর এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি দিয়েছেন 4টি। তবে এটাও মাথায় রাখেন, আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেওয়েলকে, কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জননী হচ্ছে ম্যারি পার্কার ফোলেট।
ঠিক আছে। 1841 থেকে 1925, 1856 থেকে 1915। তো তাদের বইগুলো মনে রাখেন, বইগুলো লিখে দেই যে শপ ম্যানেজমেন্ট, দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, প্রিন্সিপল অফ সায়েন্টিফিক SCIEN সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, দ্য ইন্ডাস্ট্রিয়াল, আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাট জেনারেল। এই এই আপনাদের যে হেনরি ফেওয়েলের বইটা, শপ ম্যানেজমেন্ট, প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা লাগবে। এগুলো জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এটা ফরাসি ভাষা হয়েছিল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এই যে এই বইটাই কিন্তু এটা, ঠিক আছে। এই বইটা আপনাদের নামকরণ পরিবর্তন হয়ে এটা হয়েছিল। আর আধুনিক জনকের মধ্যে রয়েছে উইলিয়াম জি ওইচি, এই যে আছেন না, ডগলাস ম্যাকগ্রেগর, হার্জবার্গ, তারপরে হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর, হার্জবার্গ, মাসলো, উইলিয়াম জি ওইচি, এরা হচ্ছে আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক মানে ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের অবদান। একটু দেখেন যে আধুনিক ব্যবস্থাপনার অবদানগুলো কার কার। এই ডগলাস ম্যাকগ্রেগর, হার্জবার্গ, পিটার ড্রাকার, উইলিয়াম জি ওইচি, আরো আছে ডগলাস ম্যাকগ্রেগর, ওই মাসলো, এদেরও অবদান আছে। যাই হোক, এক নজরে ব্যক্তিবর্গের অবদানগুলো দেখেন। এই যে এফ.ডব্লিউ. টেইলর, ফ্রেডারিক উইনস্লো টেইলর, তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, কার্যভিত্তিক সংগঠনের জনক, ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতিমালা প্রণয়ন করছেন ওই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রধান বই, শপ ম্যানেজমেন্ট দ্বিতীয় প্রথম বই, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে প্রথম। আর হেনরি ফেল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতিমালা প্রণয়ন করছেন, প্রশাসনিক তত্ত্বের জনক, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাট জেনারেল। এইটুকু আগে মুখস্থ করে নেন, হ্যাঁ, এটা আগে মুখস্থ করেন, খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা। বিশেষ করে প্রশাসনিক তত্ত্বের জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক, এই দুইটা হচ্ছে হেনরি ফেলকে বলা হয়। আধুনিক ব্যবস্থাপনার জন্য হচ্ছে ম্যারি পার্কার ফলেট, এটা দেখাবো সামনে, দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জননী, জননী হচ্ছে ম্যারি পার্কার ফলেট। ওকে, এরপরে আসলে লাগবে যেটা, যে রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন হচ্ছে শ্রমিক কর্মী। এই যে রবার্টের র আছে, আবার রেফ আছে, শ্রমিক কর্মীতেও র আছে, রেফ আছে, এইভাবে মনে রাখতে পারেন। রবার্ট র দিয়ে শুরু, শ্রমিক র ফলা দিয়ে শুরু, আর রবার্টের র আছে, রেফ আছে, শ্রমিক কর্মী, কর্মীতেও রেফ আছে, এভাবে দিয়ে মনে রাখতে পারেন যে এ নিউ ভিউ অফ সোসাইটি, যেটা তিনি রচনা করছিলেন, ঠিক আছে। রবার্ট ওয়েন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। তবে অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির, মনে রাখবেন কিভাবে, এ তে অর্থনীতি, এভাবে মনে রাখেন, এ এ অ দিয়ে শুরু অ্যাডাম, অ দিয়ে শুরু অর্থনীতি, তবে র দিয়ে শুরু রবার্ট, র ফলা দিয়ে শুরু শ্রমিক, রেফ আছে, রেফ আছে, কর্মী, কর্মী রেফ আছে, রবার্টের রেফ আছে লাস্টে। আচ্ছা, আবার অ্যাডাম স্মিথ সরিয়, বা এখানে দেখেন সরিয়, অর্থনীতির জনক, ঠিক আছে। তার গ্রন্থ কি, দ্য ওয়েলথ অফ নেশন, তার গ্রন্থটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন। আচ্ছা, তারপরে হচ্ছে পি.এফ. ড্রাকার ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এই ধারণাটার উদ্ভাবন করছেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুনরূপটা সহ। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এই ধারণাটি দিয়েছেন হচ্ছে পি.এফ. ড্রাকার, এবং তাকে ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়। তিনি তত্ত্বগুলো খুব বিশ্লেষণ করছেন ভালোভাবে, ব্যবস্থাপনা তত্ত্বগুলো নিয়ে তিনি খুব বিশ্লেষণ করছেন, এই জন্য তাকে বলা হয় ব্যবস্থাপনা তত্ত্বের জনক। তত্ত্বের, আধুনিক ব্যবস্থাপনার জনক না, ব্যবস্থাপনা তত্ত্বের জনক
পিএফ ডাকাত তত্ত্ব। তবে প্রশাসনিক তত্ত্বের জনক আবার হেনরি ফেওয়েল, ব্যবস্থাপনা তত্ত্বের জনক পিএফ ডাকার, আর প্রশাসনিক তত্ত্বের জনক হেনরি ফেওয়েল। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যা শেখাইছি সবগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো জায়গায় দেখাইছি। এমসিকিউ করানোর সময় বিষয়টা ক্লিয়ার করব। যারা ক্লাসটা করেন নাই ক্লাসটা করে নিয়ে। ওকে, এখন পড়ানো নর্মাল, এই আসল পড়াশোনা শেষ, এখন আর নর্মাল পড়াশোনা। যে অ্যালগোলিকের অবদান হচ্ছে পোস্ট কর্বের ধারণা দিয়েছেন। পোস্ট কর্ব এর পূর্ণরূপ কি? পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, এস ফর স্টাফিং, ডি ফর ডিরেক্টিং, কেও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, এইগুলো। আর জর্জ এলটন মেও হর্টন স্টাডি এর জনক। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র ব্যবস্থাপনার জনক। অলিভার শেলডন ব্যবস্থাপনা সর্বজনীন বিশ্বাস করতেন না। ম্যারি পার্কার ফোলেট এই যে আধুনিক ব্যবস্থাপনার জননী, ঠিক আছে, ম্যারি পার্কার ফোলেট। অ্যালগোলিকের জাস্ট ব্যবস্থাপনা কার্যাবলী যে পোস্ট করবে জনক হচ্ছে অ্যালগোলিক, এটা মাথায় রাখেন। জর্জ এলটন মেও মানব সম্পদ ব্যবস্থাপনার জনক, মনস্তাত্ত্বিক প্রবর্তক করেন। এটা তো মনে রাখতে পারবেন নাকি? কয়েকটা বলে দিই যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন অলিভার শেলডন একটা গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনা সর্বজনীন বিশ্বাস করতেন না। ম্যারি পার্কার ফোলেট আধুনিক ব্যবস্থাপনার জননী। আর গতি সমীক্ষার জনক, এটাও লাগবে। এবং তিনি যে না এটা না, ফ্রাঙ্ক বার্বার গিলবেট গতি সমীক্ষার জনক। আর হচ্ছে হুগো মুনস্টারবার্গ, এটা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানিক জনক। এইটুকু লাগবে, যেটা যেটা লাগবে। ও এটাও লাগবে যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক যেটা ম্যাক্স ওয়েবার। এখন আমাদের তো কাজ পড়ানো বা বিষয়টা বুঝিয়ে দেওয়া, কিন্তু মুখস্থ রাখার দায়িত্ব তো আপনাদেরই, বা এটা বারবার পড়ে আয়ত্ত রাখার দায়িত্ব। এজন্য শিক্ষকের চেয়ে স্টুডেন্টকে বেশি পরিশ্রম করতে হয় এই অ্যাডমিশন টাইমে। ওকে, ওকে, এই এখন থেকে পড়াশোনা সহজ। এগুলো ইন্টারে পড়ে আসছেন, এগুলো খুব কঠিন পড়াশোনা না, জাস্ট নর্মালি আমি বলে দিচ্ছি। ব্যবস্থাপনা স্তর কয়টা? 3টা। যে প্রথম স্তর, এটা বলতে মানে প্রথম, তারপর হচ্ছে মধ্য, এটা হচ্ছে উচ্চ। এরা যারা, তারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে কর্মীদের সাথে। এরা যারা উপর স্তরের কার্য নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেতু বন্ধন তৈরি করে। এরা হচ্ছে প্রশাসনিক স্তরের কাজ করে। চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, প্রধান নির্বাহী, সিইও, এরা হচ্ছে উপরি পর্যায়ের লোক। ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, সহকারী ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ম্যানেজার, এরা হচ্ছে সব মধ্য পর্যায়ের। ফোরম্যান, সুপারভাইজার যদি নিম্ন পর্যায়ে থাকে তাদেরকে নিম্ন পর্যায়ে বলা হয়, যদি একদম মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেন। ওকে, তো এটাও জানেন যে উচ্চ পর্যায়ে যারা ব্যবস্থাপক, তারা প্রশাসনের উদ্দেশ্য, লক্ষ্য, নীতি নির্ধারণ করেন। আর এদের মানসিক কাজ বেশি করতে হয়। হ্যাঁ, মানসিক কাজ বেশি করা লাগে। আর মধ্য পর্যায়ে ব্যবস্থাপকরা হচ্ছে এই আপনার সেতু বন্ধনকারী হিসেবে যোগসূত্র স্থাপন করেন, যোগসূত্র উচ্চ পর্যায়ে নিম্ন পর্যায়ের মধ্যে। হ্যাঁ, আর নিম্ন পর্যায়ে যারা থাকেন তারা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেন। এগুলো তো পড়ে আসছেন আগে থেকেই। উচ্চ পর্যায়ের কাজকে বলা হয় প্রশাসনিক কাজ। প্রতিষ্ঠানে কাঠামো প্রণয়ন করেন, মানুষের মস্তিষ্কের সাথে তুলনা। প্রশাসনকে ওই যে মস্তিষ্ক, আগে তো বলছি প্রশাসন হচ্ছে মস্তিষ্ক, সংগঠন হচ্ছে আমাদের, সংগঠন হচ্ছে বাহু, তারপরে হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে চোখ, আর হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা। এগুলো তো আগেই বলছি আমি। ওকে, ব্যবস্থাপনার কার্যাবলী। এই যে ব্যবস্থাপনা কার্যক্রম, পরিকল্পনা দিয়ে শুরু 1 নাম্বার, সংগঠন 3 নাম্বার কর্মসংস্থান, 4 নাম্বার নির্দেশনা,
5 নম্বর পেশনা, 6 নম্বর সমন্বয় সাধন, 7 নম্বর নিয়ন্ত্রণ। এরপরে আবার পরিকল্পনা দিয়ে কাজ শুরু। এটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম প্রধান কাজ, প্রথম প্লাস প্রধান কাজ এটা। তারপরে হচ্ছে ওকে ব্যবস্থাপনার নীতি, যে ব্যবস্থাপনার 14টি নীতি কথা বলছেন কে? হেনরি ফেওয়েল, তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এট জেনারেল বইতে। আর এফ.ডব্লিউ. টেলর 4টি নীতির কথা কথা বলছেন, যে প্রতিটা কার্য উপাদানের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হবে, প্রশিক্ষণ উন্নয়ন নিয়োগ হবে বৈজ্ঞানিকভাবে, কর্মী ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতা উন্নয়ন, পরিকল্পনা গ্রহণের বাস্তবায়ন, কাজ থেকে পৃথকীকরণ। জাস্ট শুধু জেনে রাখলেন একবার পরে, এগুলো তারা এমনি আসবে না, কারণ এইচএসসিতে আসতে পারতো খল প্রশ্নে, এখন তার আসার সুযোগ নাই এভাবে। এবার এই নীতিগুলো একটু পড়াই। হ্যাঁ, 1 নম্বর নীতি, প্রত্যেকটা নীতি একটু বুঝাইয়া দিব, ইন্টারভিউতে একবার দেখাইছি, এখন আবার বুঝাইয়া দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে কাজ বিভক্ত করা, কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করা। যেমন ইংলিশের দায়িত্ব আমির স্যার, অ্যাকাউন্টিং দায়িত্ব রিয়াদ স্যার, ব্যবস্থাপনার দায়িত্ব সম্রাট স্যার, আর আইটি বা আমরা বলতে পারি যে ওই যে আইকিউ এর দায়িত্ব হচ্ছে মারুফ স্যার। এভাবে প্রথমে কি কাজ করা? কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য স্পষ্ট করে দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর নীতি। ব্যবস্থাপনার কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে দায়িত্ব এবং কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া। ঠিক আছে। আর এই ডিভিশন অফ লেবার ধারণাটি দিয়েছেন এফ.ডব্লিউ. টেলর। ঠিক আছে, ডিভিশন মানে কার্য বিভাজ্য, ডিভিশন অফ লেবার, এই দায়িত্ব দিয়েছেন এফ.ডব্লিউ. টেলর। যাতে কি হয় যে রিয়াজ স্যার অ্যাকাউন্টিং ক্লাস নিতে 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 অ্যাকাউন্টিং এ দক্ষ, সম্রাট স্যার ব্যবস্থাপনা নিতে 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 ব্যবস্থাপনায় দক্ষ হবে, আবার মারুফ স্যার আইকিউ নিতে নিতে আইকিউতে তিনি খুব এক্সপার্ট হবেন। এটা হচ্ছে বিশেষায়নের নীতি, যে একটা কাজ বারবার করতে 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 সেই কাজে একটা এক্সপার্টিস তার মধ্যে আসবে। ওকে, কর্তৃত্ব দায়িত্ব একদম সিম্পল, যাকে যতটুকু কর্তৃত্ব দেওয়া মানে আপনার দেওয়া হয়েছে কাজ, সে কাজ অনুযায়ী তাকে কর্তৃত্ব দিতে হবে। মানে যার যতটুকু দায়িত্ব তার অধিকারও ততটুকু থাকবে, যার দায়িত্ব কম অধিকার তার কম, যার দায়িত্ব বেশি অধিকার থাকবে বেশি। নিয়ম নীতি তো জানে, নিয়ম অনুবর্তিতা, যে একদম উত্তম নিয়ম নীতি থাকা। ক্লাস হওয়ার কথা 11টায়, ক্লাস হয়েছে আপনার 11টা 30 মিনিটে শুরু হয়েছে। আবার পরীক্ষা হওয়ার কথা 7টা বাজে, পরীক্ষা হইতেছে 9টা বাজে, এরকম করা যাবে না। নিয়ম নীতিটা সুষ্ঠু সুন্দরভাবে থাকবে, অর্থাৎ উত্তম নিয়ম নীতি ভাবে পরিচালনা করতে হবে। ঠিক আছে। আদেশের ঐক্য, একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন ব্যক্তি। ঠিক আছে, একজন ব্যক্তির আদেশদাতা হবেন কে? একজন ব্যক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনার যে দেখা যায় যে যদি এরকম হয় যে আমাদের এখানে শাহিন, সে দায়িত্বে আছে মডারেটরে, এখন তাকে আমির স্যার বললেন যে এই তুমি আমার ডাটাবেসটা একটু চেক করো তো। আবার একই সময়ে রিয়াজ স্যার বললেন এই তুমি একটু প্রশ্ন পূরণ করে দাও তো একটা প্রশ্ন। আবার আমি বললাম একটু আমাকে ডাটাবেসটা দেখাও তো, যে গতকালকে কতজন ভর্তি হয়েছে কি সম্পর্কিত। তো একই সময়ে শাহিনকে 3জন ব্যক্তি 3টা ভিন্ন আদেশ দিচ্ছেন, তা সে কোনটার কাজ করবে? সে কারো কাজই করতে পারবে না। এক্ষেত্রে দ্বৈত অধীনতা হয়ে যাবে। এগুলো তো আসলে পড়ে আসছেন, তারপর একটু রিভিউ করতেছি। দ্বৈত অধীনতা জিনিস কি? একজন ব্যক্তিকে যদি একাধিক ব্যক্তি আদেশ দেয় সেটা দ্বৈত অধীনতা। একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, সেটা হচ্ছে আমাদের আদেশের ঐক্য নীতি। যেমন শাহিন, মিহির, ইশতিয়াক, ধরেন তাকে আদেশ দিচ্ছে আমির স্যার, তাকে কাজ দিবে রিয়াজ স্যার, তাকে কাজ দিবে সম্রাট স্যার। তো দেখা যাবে আদেশের ঐক্য নীতিটা ভঙ্গ হবে না। এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি, একজন ব্যক্তির আদেশদাতা থাকবেন একজন। যে দ্বৈত অধীনতা হচ্ছে ডুয়াল সাবঅর্ডিনেশন, যখন একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি ভিন্ন ভিন্ন আদেশ দিবেন। নির্দেশের ঐক্য নীতি, আগে যেমন নির্দেশনা দিছিলাম তার সাথে মিল রেখে
পুরো প্রতিষ্ঠানের সমন্বিত করে নির্দেশনা দেওয়া হবে, যেন একই ফ্লোতে সবাই আগাইতে পারে। একটা অনুসরণ করতে হবে নির্দিষ্ট পূর্ব দ্বারা, যে আগের নির্দেশনা পরবর্তী নির্দেশনা যেন মিল থাকে। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। অনেক সময় দেখা গেছে একটা শুক্রবার আপনাদের সাথে মিটিং হওয়ার কথা, ওই দিন আবার দেখা গেছে আপনার হচ্ছে শহীদ স্যার একটা বিয়ের দাওয়াত পাইছে, শহীদ স্যার ওই বিয়ের দাওয়াতে যাবে নাকি মিটিং এ আসবে। দেখা যাচ্ছে শহীদ স্যার চিন্তা করলো, বিয়ের দাওয়াত খাওয়ার চাইতে মিটিংটা আগে করা উচিত, কারণ প্রতিষ্ঠান সবার আগে, আমার পার্সোনাল কাজটা আমি বাদ দিই। পরে শহীদ স্যার ওই বিয়ের দাওয়াত ত্যাগ করে সে আসছে কোথায়, যে প্রতিষ্ঠানের মিটিং করার জন্য জরুরি। এটা হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থটাকে বড় করে দেখা, স্যাক্রিফাইস করা। ওকে, পারিশ্রমিকের নীতি। আপনি যোগ্যতা, দক্ষতা, মেধা ইত্যাদি বিবেচনা করে পারিশ্রমিক নির্ধারণ করবেন। যেমন দারোয়ানের বেতন আপনি করবেন না 10 লাখ টাকা দারোয়ানের বেতন, আবার কারণ দারোয়ান কাজ করে চিন্তা করে 12 ঘন্টা কাজ করে তাকে 10 লাখ টাকা বেতন দিব, আর ব্যবস্থাপক কাজ করে 1 ঘন্টা তাকে আমি 1 লাখ টাকা বেতন দিব, সে কখনো মানবে না। তাদের কাজের ধরন, যোগ্যতা, মেধা এগুলো বিবেচনা করে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। হ্যাঁ, কেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ তো বলতে না, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ একসাথে আছে এই নীতিটা। এটা একদম নর্মাল ভাবে দেখা দেই, মানে যে আমাদের বিজনেস স্কোয়াড এর সিদ্ধান্ত সিদ্ধান্ত কারা নিবে? প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত শিক্ষকরা নিবেন নাকি শিক্ষার্থীরা নিবে? যদি শিক্ষকরা নেয় এটা হচ্ছে উপরি স্তর, এটা কেন্দ্রীকরণ। যদি সকল শিক্ষার্থীরা নেয় সিদ্ধান্ত, সেটা বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, সিদ্ধান্ত কারা নিবে? উপরি পর্যায়ে লোকেরা নিবে নাকি নিম্ন পর্যায়ে লোকেরা নিবে সেটা। তবে অধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উচিত কেন্দ্রীকরণ করে নেওয়া, কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণ করে দেওয়া উচিত, তাতে দুজনই খুশি থাকে। ঠিক আছে, কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যদি শিক্ষার্থীরা নেয় তা তারা ভুল করতে পারে, এজন্য শিক্ষকরা অধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। তাহলে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস করা হয় কেন্দ্রীকরণে। জোড়াময়ী শেকলের নীতি, এটা বুঝবেন কিভাবে? এই যেভাবে ধরেন সাপোজ একজন একেবারে নিম্ন পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত কে কার অধস্তন ঊর্ধ্বতন সব লেখা থাকবে। যেমন ধরেন নাজমুল স্যার, রিয়াদ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, মারুফ স্যার, শহীদ স্যার, এভাবে আপনার আছে সিকোয়েন্সটা, যে সবার উপরে নাজমুল স্যার, তারপরে রিয়াদ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, তারপর হচ্ছে মারুফ স্যার, শহীদ স্যার, একদম নিচ থেকে উপরে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন যেন ক্লিয়ার একটা ধারণা থাকে। এটা জাস্ট এমনি একটা লিখলাম বোঝানোর জন্য, যে দেখা গেছে প্রতিষ্ঠানের সিইও, তার নিচে আছে আপনার এমডি, জিএম, ফোরম্যান, কর্মী, এভাবে থাকে না, নিচু পর্যায় থেকে উপরি পর্যায় পর্যন্ত। এখানে কি থাকে? কর্তৃত্ব রেখা। কর্তৃত্ব রেখা, ঠিক আছে, কে কার উপর কর্তৃত্ব দেখাবে, বুঝতে পারছেন? একদম কর্তৃত্ব রেখাটা নেমে আসে। এর বস এর বস এ, এর বস হচ্ছে এ, এর বস এ, এর বস এ, এর বস এ। জড়ময় সেগুলো নীতি একে অন্যের সাথে যুক্ত করে দিচ্ছে, দেখেন না, এখানে একজন অন্যজনের সাথে যুক্ত করে দেওয়া আছে। এটা শৃঙ্খলা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক জিনিসকে সঠিক স্থানে বসানোর নীতি। এখন অ্যাকাউন্টিং ক্লাসটা আমির স্যারকে দিলাম, ইংলিশ ক্লাস রিয়াজ স্যারকে দিলাম, সম্রাট স্যারকে বাংলা ক্লাস দিলাম, আবার মীর জাহিদ স্যারকে আপনার আইকিউ ক্লাস দিলেন। তাহলে দেখা যাবে কি সর্বোচ্চ আউটপুট পাওয়া সম্ভব না। কেউ কারো ক্লাস করাইতে পারবে না, কারণ এখানে
যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না হলে কাজ করতে পারবে? করতে পারবে না। আপনার দারোয়ানকে দিয়া ম্যানেজারের কাজ হয় না, ম্যানেজারকে দিয়ে দারোয়ানের কাজ হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? শৃঙ্খলা নীতি ভঙ্গ হবে। ওকে, বাকিটা হচ্ছে সাম্যের নীতি। কারো পক্ষ অবলম্বন করা যাবে না। যে প্রতিষ্ঠানের মধ্যে আপনার দেখা যাচ্ছে মারামারি লাগছে দুজনের সাথে, যে মারিয়া, সাদিয়া, রাজু, তারা একটা ঝামেলা করছে প্রতিষ্ঠানের মধ্যে। তো দেখা যাচ্ছে আপনার এই আমাদের শহীদ স্যার এই সাদিয়ার পক্ষ নিয়ে কথা বলছে। ঠিক আছে, যে এই দেখা গেছে স্যার ওর কোনো দোষ নাই, এদের দুজনের দোষ, এদের দুজনকে গ্রুপ থেকে রিমুভ করে দেন, এদের দুজনকে। তো রিয়াজ স্যার চিন্তা করতেছে সাদিয়ার কি আসলে দোষ নাই নাকি আসলে দোষ আছে। আবার শহীদ স্যার তার পক্ষ নিচ্ছে, কারণ কি? পরে দেখা যাচ্ছে যে শহীদ স্যার তার তার কোনো আত্মীয় হয়, এজন্য তার পক্ষ নিচ্ছে সাদিয়ার। এইটা হচ্ছে সাম্যনীতি ভঙ্গ হবে। প্রতিষ্ঠানের সবার প্রতি সমান আচরণ, সমান স্নেহ, সমান মর্যাদা বা একই ভালোবাসা দেখাইতে হবে। আপনি কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবেন, এটা কিন্তু ঠিক হবে না। এটা হচ্ছে আপনাদের সাম্য নীতিটা ভঙ্গ হয়। আচ্ছা, উদ্যোগের নীতি সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে কিভাবে প্রতিষ্ঠানে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া, সৃজনশীলতা নিয়ে আসা যায়, যেন প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে সবার জায়গা থেকে চেষ্টা করবে। চাকরির স্থায়িত্বের নীতি, এখন বলে তোমার কালকে থেকে অ্যাকাউন্টিং ক্লাস নেওয়া লাগবে না, তোমার কালকে থেকে ফিনান্স ক্লাস নেওয়া লাগবে না। এভাবে করলে তো টিচাররা একটা ভয়ে থাকবে, আয় হায় যখন যখন আমাকেও বাদ দিয়ে দিতে পারে, তাই তারা ঠান্ডা মাথায় কাজ করতে পারবে না। এই জন্য চাকরি স্থায়িত্ব করতে হবে ফিক্সড, যে তাদেরকে নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা দিলে কি হবে? তারা ঠান্ডা মাথায় কাজ করতে পারবে, কাজে আগ্রহী বাড়বে এবং চেষ্টা করবে যেন তারা সুন্দরভাবে কাজ করতে পারে, ভালোভাবে আরো বেশি। একতাই বল, এসপিরিট ডি কোর্স, যেটা হচ্ছে ফরাসি শব্দ একতাই বল থেকে আসছে। ফরাসি শব্দ একতাই বল, এসপিরিট ডি কোর্স। এটা হচ্ছে প্রতিষ্ঠানের একে অন্য ডিপার্টমেন্টকে, একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে পারস্পরিক সহযোগিতা এবং আপনার হচ্ছে পরামর্শ প্রদান, একসাথে একত্রে মিলেমিশে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে একতাই বল। এন্ড অ্যাকাউন্টিং সাবজেক্ট শেষ, ম্যানেজমেন্ট সাবজেক্ট শেষ, ইংলিশ পড়া হয় নাই কিছুই, বাংলা অফিসে আছে, তাহলে কি হবে? সব সাবজেক্টকে এগিয়ে নিয়ে যেতে হবে সমান তালে। এটাই হচ্ছে একতাই বল নীতি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ব্যবস্থাপনাকে যে 14টা নীতি, এক নম্বর হচ্ছে আপনার কার্য বিভাজন, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া। 2 নম্বর হচ্ছে দায়িত্ব এবং কর্তৃত্বের সমতা রক্ষণ, যতটুকু দায়িত্ব তার অধিকারক বা কর্তৃত্ব ততটুকু থাকবে। ঠিক আছে, দায়িত্ব অনুযায়ী কর্তৃত্ব বন্টন। 3 নম্বর কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উপরি পর্যায়ে নিবে নাকি নিচু পর্যায়ে নিবে। উপরি পর্যায়ে নিলে কেন্দ্রীকরণ, নিচু পর্যায়ে নিলে বিকেন্দ্রীকরণ। 4 নম্বর হচ্ছে আপনার যে নির্দেশের ঐক্য নীতি, আদেশের ঐক্য নীতি। একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। একজন ব্যক্তিকে কখনোই একাধিক ব্যক্তি আদেশ দিবেন না, তাহলে সেটা দ্বৈত অধীনতা হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে আপনার নির্দেশের ঐক্য নীতি, পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। 6 নম্বরটা হচ্ছে আপনার যে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজের স্বার্থটাকে ত্যাগ করতে হবে। 7 নম্বর নীতিটা হচ্ছে আপনার যে জোড়াময় শেকলের নীতি, প্রতিষ্ঠানের উপরি পর্যায় থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত সকলকে একের শিকলের আওতায় নিয়ে আসতে হবে, কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন যেন বুঝতে পারে। 8 নম্বর হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি, প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি থাকবে। 9 নম্বর হচ্ছে আমাদের জোড়াময়, 9 নম্বর হচ্ছে 9 নম্বরটা হচ্ছে শৃঙ্খলা নীতি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে বসাইতে হবে। 10 নম্বরটা হচ্ছে আমাদের যে পারিশ্রমিক নীতি, আমাদের যোগ্যতা, মেধা, কাজের ধরন বিবেচনা করে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। 11 নম্বরটা হচ্ছে সাম্য নীতি, প্রতিষ্ঠানের সবার প্রতি সমান আচরণ স্নেহ প্রদর্শন করতে হবে। 12 নম্বর চাকরির স্থায়িত্ব নীতি, চাকরির স্থায়িত্বের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদেরকে চাকরিতে প্রাধান্য মানে প্রায়োরিটি দিতে হবে, যে তার জন্য পার্মানেন্ট ভাবে কাজ করতে পারে, শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, এই জন্য চাকরির নিশ্চয়তা দেওয়া। 13 নম্বরটা হচ্ছে আমাদের যে
উদ্যোগের নীতি, সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হইতে হবে যেন নতুন নতুন ধারণা নিয়ে আসা যায়। 14 নম্বর হচ্ছে একতাই বল নীতি, একত্রে একসাথে এগিয়ে যাওয়ার নীতি, স্পিড দি কোর্স, যেটা ফরাসি শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে একতাই বল। এরপরে আছে এছাড়াও আরো কিছু নীতি আছে যেটা আপনাকে পড়তে হবে। নমনীয়তার নীতি এটা লাগবে, ভারসাম্যের নীতিটা লাগবে এক্সট্রা, এবং ব্যতিক্রমের নীতি লাগবে। এই তিনটা নীতিও আপনাদের পড়তে হবে। হ্যাঁ, নমনীয়তা নীতিটা কি, হঠাৎ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলল এই আপনাদের পরীক্ষা হবে ডিসেম্বরের 25 তারিখে, এখন এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনাকে খাপ খাওয়াইতে হবে, পরিবর্তিত পরিস্থিতির সাথে, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এটা হচ্ছে নমনীয়তা। প্রয়োজনে চিন্তায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে, চিন্তা পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য এই নীতিটা থাকতে হবে, এই নমনীয়তার নীতি। ফ্লেক্সিবিলিটি, অবস্থার পরিবর্তন হলেও যেন আপনি অ্যাডজাস্ট করতে পারেন সেই সক্ষমতা। ভারসাম্যের নীতি, একটা ভারসাম্য বজায় থাকবে। আপনি দেখে গেল রিয়াজ স্যারকে দিলেন 40% কাজ, আমির স্যারকে দিলেন 5% কাজ, শহীদ স্যারকে দিলেন 2% কাজ, সমর স্যারকে দিলেন 30% কাজ। দেখা যাবে আপনার যে এই রিয়াজ স্যার এবং সম্রাট স্যার কাজের ভারে শেষ হয়ে যাবে, কাজ করতে করতে ঘাম ছুটে যাবে। আর অন্যদিকে শহীদ স্যার আমির স্যার অল্প একটু কাজ করেই ঘুরে বেড়াবে, আর আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। এই জন্য সকল ডিপার্টমেন্টে কাজ একটা ফ্লো অনুযায়ী দিবেন। তো এই গেছে কে, রিয়াজ স্যারকে 20% দিলেন, আমির স্যারকে 20% দিলেন, সম্রাট স্যারকে 20% দিলেন, শহীদ স্যারকে 20% দিলেন, যেন একটা ভারসাম্য বজায় থাকে সকল বিভাগের মধ্যে। সকল মানে বিভাগ যে থাকবে, বিভিন্ন বিভাগের মধ্যে কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা, একটা ভারসাম্য বজায় রেখে কাজ দেওয়া, যেন কোনো প্রতিষ্ঠানের কোনো ডিপার্টমেন্টে কাজ বেশি না হয়ে যায়, কোনো ডিপার্টমেন্টে কাজ কম না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখা। ব্যতিক্রমের নীতি, কিছু কিছু কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো ভুল হইলে একদম শেষ। ওই যে গুরুত্বপূর্ণ কাজগুলো অধিক সতর্কতার সাথে করা, অধিক সতর্কতার সাথে করা, যে গুরুত্বপূর্ণ কাজগুলো। যেমন আপনি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার রোল এটা যদি ভুল করেন তাহলে আপনার পরীক্ষার কোনো মান নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন, বিল্ডিং এর পিলার নির্মাণে ভুল হইলে শেষ, আর কোনো কাজ নাই। তার মানে এই যে কিছু কিছু কাজ থাকে একটু ব্যতিক্রম ধর্মী কাজ, সেই কাজগুলোতে অধিক মনোযোগ দেওয়া, অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন, কোনোভাবেই যেন ভুল না হয়, অধিক সতর্কতার সাথে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হচ্ছে এই ব্যতিক্রমের নীতি। আর ভারসাম্য নীতিটা কি, সকল বিভাগে একটা ভারসাম্য বজায় রেখে কাজ দেওয়া। নমনীয়তা নীতি কি, পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা, ফ্লেক্সিবিলিটি। আজকে মনে হয় সেকেন্ড কোন এক্সপিরিয়েন্স, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনাদের মানে দ্বিগুণ হারে ক্লাস হচ্ছে কেন, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে, এই অধ্যায় অনেক পড়াইতে হয় এই দুইটা অধ্যায় থেকে, এই জন্য আমাকে মানে একটু বেশি সময় নিয়ে বেশি করে পড়াইতে হচ্ছে দ্রুত। আচ্ছা ঠিক আছে, আর আর 2 মিনিট পড়াবো। হ্যাঁ, আর 2 মিনিটের মধ্যে পড়া শেষ করে দেবো, জান। ও শেষই হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, লাস্ট টপিকস। ব্যবস্থাপনার দক্ষতা, কারিগরি, আন্তঃব্যক্তিক, ধারণাগত ও সমস্যা অনুধাবন, এই চারটা। হ্যাঁ, এটা একটু সংক্ষেপে বুঝাই। কারিগরি দক্ষতা, যে যে কাজ করে সেই কাজের সাথে আপনার যে যে কাজটা করবে ওই কাজে যেন সে এক্সপার্ট হয়, একটু বুঝাচ্ছি অন্য দিকে থেকে, তাহলে আপনাদের জন্য বুঝতে হবে আরেকটু। কারিগরি এটা হচ্ছে কাজ সংক্রান্ত জ্ঞান, কাজ সংক্রান্ত জ্ঞান। যে ইংলিশ পড়ায় সে ইংলিশ খুব ভালোভাবে পড়াইতে পারবে, যে অ্যাকাউন্টিং পড়ায় সে অ্যাকাউন্টিং খুব ভালোভাবে পড়াইতে হবে, যে ব্যবস্থাপনা পড়ায় তা ব্যবস্থাপনা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ
কারিগরি হচ্ছে কাজ সংক্রান্ত জ্ঞান, কারিগরি দক্ষতা, যে যেই কাজ করবে সেই কাজে সে এক্সপার্ট হবে। আন্তঃব্যক্তিক দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা এটা কি? মানুষের সাথে মেশা, মানুষের সাথে মিশে তাকে কনভিন্স করা বা তাকে বোঝানো। দেখেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক মানুষের সাথে মিশতে হয়, এই যে মানুষকে মিশে তাকে কিভাবে কনভিন্স করতে হবে, অনেকের ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো থাকে, সে সহজে মানুষকে বুঝাইতে পারে, এটা হচ্ছে আমাদের এই আন্তঃব্যক্তিক দক্ষতা। 3 নম্বর হচ্ছে আমাদের সমস্যা অনুধাবন দক্ষতা। সমস্যা অনুধাবন, অনুধাবন একটা সমস্যা কতটা জটিল এবং একটা সমস্যা কতটা জটিল সমস্যাটা এবং কত দ্রুত সমাধান করতে যায়, কোথা থেকে আসছে, এগুলো খুঁজে বের করা হচ্ছে সমস্যা অনুধাবন। তবে পরীক্ষায় এটা বেশি আসে, সেটা হচ্ছে আমাদের কি কি কারিগরি দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, সমস্যা অনুধাবন দক্ষতা, ধারণাগত দক্ষতা, এটা আসে। ধারণাগত এটা হচ্ছে আপনার ভবিষ্যতে কি হবে সেটা বুঝতে পারা, ভবিষ্যতে কি হবে সেটা আগেই অনুমান করা, অনুমান। প্রতিষ্ঠানের ক্ষেত্রে মনে রাখবেন, আচ্ছা এই যে এটা উচ্চ পর্যায়ে বেশি দরকার হয়, এটা নিম্ন পর্যায়ে বেশি দরকার হয়, আর এটা সবার জন্য প্রযোজ্য, সবার প্রতিষ্ঠানের সবার জন্য লাগবে এটা আন্তঃব্যক্তিক দক্ষতা। তার মানে ধারণাগত দক্ষতাটা বা উচ্চ সমস্যা অনুধাবন দক্ষতাটা উচ্চ পর্যায়ের মানুষের বেশি দরকার হয়, আমাদের শিক্ষকের দরকার এখন বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা সংগঠনের প্রশ্নটা কি কি হইতে পারে এটা আগে থেকে আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাহলে সেটা হচ্ছে আপনার ধারণাগত দক্ষতা। তারপরে যারা নিম্ন পর্যায়ে থাকে তাদের কারিগরি দক্ষতা খুব বেশি দরকার হয়, ঠিক আছে, কারিগরি দক্ষতা। আর সবার আন্তর্জাতিক দক্ষতা সকল প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান সকল জায়গার জন্য দরকার। হ্যাঁ, ধারণাগত মানে কল্পনা সংক্রান্ত, ঠিক। এই যে ধারণাগত দক্ষতা, চিন্তা করার ক্ষমতা, এই দক্ষতা হচ্ছে মেধা ব্যবস্থাপকের, উচ্চ পর্যায়ের জন্য উপযোগী, নিম্ন পর্যায়ের জন্য এটা উপযোগী। আর এটা হচ্ছে আন্তর্জাতিক দক্ষতা, মানবিক দক্ষতা যেটা, সেটা হচ্ছে সকল বিভাগ, সব বিভাগের জন্য উপযোগী, সব বিভাগ। এটা অনেকটা উচ্চ পর্যায়ের জন্য, সাধারণত উচ্চ এবং মধ্যমের জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আসতে পারে পরীক্ষায়, এমসিকিউটা সিতে আসবে। শেষ, ক্লাস তো শেষ, এবার এমসিকিউ কয়েকটা দেখাই। আচ্ছা দেখি আরেকটা প্রশ্ন দিয়ে পারেন কিনা আপনারা। নাজমুল স্যার তিনি অ্যাকাউন্টিং সাবজেক্ট খুব ভালো পড়াইতে পারেন, এটা কোন ধরনের দক্ষতা? রিয়াদ স্যার যে কোনো ধরনের ঝামেলা দ্রুত সমাধান করতে পারেন। আমির স্যার ভবিষ্যতের কথা অনুমান কিছুটা করতে পারেন, অনুমান করতে পারেন কি হইতে পারে। শহীদ স্যার সকল মানুষের সাথে মিশতে পারেন এবং তাদেরকে কথা বলে তিনি খুব সহজেই তাদেরকে কনভিন্স করতে পারেন।
শহীদ স্যারের কনভিন্স করার ক্ষমতা খুব ভালো। আসলেই শহীদ স্যার খুব ভালো কথা বলতে পারেন এবং মানুষের সাথে মিলেমিশে খুব সহজে মিলে যেতে পারেন এবং ভালো পরামর্শ দিতে পারেন, তাকে রাজি করাইতে পারেন খুব সহজেই যে কোনো মানুষকে। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, এইটা কারিগরি জ্ঞান, এটা এই যে ঝামেলা সমস্যা অনুধাবন দক্ষতা, আমির স্যার ধারণাগত দক্ষতা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, শহীদ স্যার আন্তর্ব্যক্তিক দক্ষতা। কারিগরি, আন্তর্ব্যক্তিক, সমস্যা অনুধাবন, ধারণাগত। সিরিয়াল তো হয় না একজনের। এটা হচ্ছে আমাদের কি, এটা কারিগরি, এটা সমস্যা অনুধাবন, এটা হচ্ছে ধারণাগত, আর এটা হচ্ছে আন্তর্ব্যক্তিক। ওকে, শেষ। ইউজ পড়াইছে আজকে না? ওকে, দেখেন এটা কি হবে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? শ্রমিক কর্মী। কি আছে, রেফ আছে না, রেফ, এই যে দেখেন রেফ আছে, এখানে রেফ আছে কার, এই যে রেফ আছে, দেখছেন, মনে রাখতে যাবে। আজকে স্লাইডটা সেই। আচ্ছা, রবার্ট ওয়েন, ক্লিয়ার? এটা বুঝতেই পারছেন তাহলে কেন হয়েছে রবার্ট ওয়েন, কারণ ওই যে কর্মী রেফ আছে, আমি সহজে মনে বলছিলাম। আচ্ছা, হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার কয়েক নীতির কথা বলছেন? 10টি, 12টি, 14টি, 16টি? এ তো একদম সিম্পল প্রশ্ন হয়ে গেছে, এইসব প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এবার তো আপনারা দেখবেন আর দাগায় চলে যাবেন, দেখবেন আর দাগায় চলে যাবেন, হুটহাট করে চলে যাবেন, এগুলো কোনো বিষয়ই না। এগুলো প্রশ্ন দিলে আপনারা হাসবেন আরো। হ্যাঁ, কোনটি ব্যবস্থাপনার প্রক্রিয়ার উপাদান নয়? শোনেন, ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদানগুলো কি কি আছে? পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা আছে, সংগঠন আছে, নিয়ন্ত্রণ আছে, সহযোগিতা প্রদান এরকম কোন ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ নাই, সহযোগিতা প্রদানে কোনো কাজ নাই। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? কার্যভিত্তিক সংগঠনটা কে উদ্ভাবন করেছিলেন একটু বলেন তো দেখি। চারের চারের ডি বলতেছেন অনেকে। হেনরি ফেওয়েল, ঠিক আছে। কার্যভিত্তিক সংগঠন জনক কথা এফ ডব্লিউ টেইলর হওয়ার কথা আপনাদের হেনরি ফেওয়েল, মাত্রই তো বললাম যে এফ ডব্লিউ টেইলর। উত্তর হতে হবে এফ ডব্লিউ টেইলর। হ্যাঁ, এফ ডব্লিউ টেইলর কার্যভিত্তিক সংগঠনের জনক। এটা হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ, ওই অধ্যায় 3 এ শিখবেন, ফাংশনাল ফোরম্যানশিপ বলা হয়েছে ওই কার্যভিত্তিক সংগঠনকে। এটা কি? আমলাতন্ত্রের প্রবর্তক কে? আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে? এটা কি হবে একটু বলেন, আমলাতন্ত্রের প্রবর্তক কে? পাঁচের সি, ম্যাক্স ওয়েবার। ইয়েস, উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার হবে। আমলাতন্ত্রের প্রবর্তক হচ্ছে ম্যাক্স ওয়েবার। এটা না, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের। আর এফ ডব্লিউ টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, হেনরি ফেওয়েল আধুনিক ব্যবস্থাপনার জনক, হিউ গ্রান্ট দেওয়ানিকা। এটা এটা তো দিয়ে লাভ নাই, এটা তো সহজ, এফ ডব্লিউ টেইলর সবাই পারবেন এটা। কোনটি ব্যবস্থাপনার মূল নীতি নয়? পারিশ্রমিক নীতি আছে 12 নম্বরে, 9 নম্বর শৃঙ্খলা নীতি আছে, কার্য বিভাগ 1 নম্বর নীতি। এই শুধু বিকেন্দ্রীকরণ কোন নীতি নাই, আছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, শুধু বিকেন্দ্রীকরণ কোন নীতি নাই। কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি আছে, শুধু বিকেন্দ্রীকরণে কোনো নীতি নাই। ক্লিয়ার?
ওকে, এসব প্রশ্ন আসছে। ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়, এটা একটু বলেন। ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? হুম, চিন্তার ক্ষমতা, এটাই বুঝাইছি, যেটা আমির স্যার করতে পারেন, যে আমির স্যার খুব চিন্তা করতে পারেন ভালো করে। আমির স্যার চিন্তা করার ক্ষমতা বেশি, ভবিষ্যতে কি হবে তিনি আগে থেকে এটা অনুমান করতে পারেন। হ্যাঁ, পরে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি? আগে কি, এক নম্বর কাজ পরিকল্পনা, দুই নম্বর সংগঠন, তারপরে নেতৃত্ব দেওয়া যেতে পারে কারণ কর্মী সংস্থান যদিও নাই, তারপর হচ্ছে 4, 7 পরিকল্পনা নিয়ন্ত্রণ হয় নাই, পরিকল্পনা নেতৃত্ব সংগঠন হয় নাই, নিয়ন্ত্রণের সংগঠন হয় নাই, এই তিনটা হবে না, তাই এটাই সবচেয়ে রাইট। এটা ছাড়া উপায় নাই। হ্যাঁ, ঠিক আছে, এটাই মানে একটু সিরিয়াল মেনটেন করতেছে, আর এগুলো সিরিয়াল মেনটেন করতেছে না। কোনটি ব্যবস্থাপনার কাজ? উপযোগ সৃষ্টি করা, এইটা উপযোগ সৃষ্টি করা হচ্ছে উৎপাদনের কাজ, মুনাফা অর্জন ব্যবসায়ের কাজ, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কাজ, কার্য সংগঠন, এটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ। মুনাফা অর্জন ব্যবসায়ের কাজ, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কাজ, উপযোগ সৃষ্টি মার্কেটিং, এসে আপনাদের উপযোগ সৃষ্টি করা হচ্ছে যে বলা যায় যে উৎপাদনের কাজ, উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করবে, কিন্তু সংগঠন করার কাজ হচ্ছে ব্যবস্থাপনার। কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করার সামর্থ্যকে ব্যবস্থাপনা ভাষায় কি বলে? বলেন এটা। কোন কাজ সঠিকভাবে সংক্রান্ত করা কোন কাজ? দক্ষতা। কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করাকে ব্যবস্থাপনা ভাষায় কি বলা হয়? কার্যকারিতা, দক্ষতা, সঠিকতা। আচ্ছা, দক্ষতা, এটা কাজ কিভাবে সঠিকভাবে সম্পাদন করবেন, এটা হচ্ছে কারিগরি দক্ষতা, কাজ সংক্রান্ত জ্ঞান, কিভাবে কাজটা করতে হবে, দক্ষতা থাকতে হবে। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, একটু বলেন তো দেখি। এটা একটু ভাবেন, সাবধান উত্তর দিবেন, হ্যাঁ, অনুধাবন করে উত্তর দেন, অনুধাবনমূলক। হ্যাঁ, না, অনেকে উত্তর দিচ্ছেন ভুল। যাই হোক, উত্তর অনেকে ভুল দিচ্ছেন। আপনার আগে মনে রাখবেন, একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে মূলধন লাগবে, প্রযুক্তি লাগবে, ব্যবস্থাপনা লাগবে, দক্ষ শ্রমিকও লাগবে। সবার প্রথম লাগবে সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনা, এটা ব্যতীত আপনার প্রযুক্তি আছে, মূলধন আছে, অনেক টাকা আছে, অনেক প্রযুক্তি আছে, অনেক দক্ষ শ্রমিক আছে, তাদেরকে কাজে লাগাবেন কিভাবে? সুষ্ঠু ব্যবস্থাপনা করা ছাড়া। প্রথমেই সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে, এটা ছাড়া কাজ হবে না। দেখছেন, এটা হচ্ছে অনুধাবন, সবগুলাই লাগবে, বেস্ট কোনটা এটা। নিম্নের কোনটি ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতি নয়? ঝুঁকি গ্রহণ, হ্যাঁ করতে হবে, ঝুঁকি প্রতিরোধ, রাইট, ঝুঁকি নিশ্চয়তা, রাইট, কিন্তু ঝুঁকি বর্ধন মানে ঝুঁকি বাড়ানো। কেউ কি ঝুঁকি বাড়াইতে চায়? ঝুঁকি তো গ্রহণ করা লাগবে, স্বাভাবিক, কিন্তু ঝুঁকি বাড়ানো কি দায়িত্ব কারো? না, ঝুঁকি বাড়ানোটা ঠিক না, এটা বাদ। ঝুঁকি গ্রহণ, ঝুঁকি প্রতিরোধ, ঝুঁকি নিশ্চয়তা। এসপ্রিট ডি কর্পস ফরাসি শব্দ, যার অর্থ হচ্ছে একতাই বল। ঠিক আছে, অনেক উত্তর দিচ্ছে ডি। ভালো করে দেখেন উত্তর কি হবে এটা।
একটা মিনিট। হ্যাঁ, কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়? পরিকল্পনা, সংগঠন, প্রণোদনা, সহযোগিতা। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়। পরিকল্পনা করতে হয়, সংগঠন করতে হয়, প্রণোদনা হচ্ছে প্রেষণা, এটা করতে হয় না। আর্থিক প্রণোদনা দেওয়া, প্রেষণা দেওয়া। সহযোগিতার সাথে সম্পর্ক নাই সরাসরি ব্যবস্থাপনা কাজের। আচ্ছা, প্রশাসনিক তত্ত্বের জনককে ওই যে বলছি, যে ব্যক্তি আধুনিক ব্যবস্থাপনা জনক সে। বলতো এটা কি হবে? আধুনিক ব্যবস্থাপনা জনক যিনি, প্রশাসন তত্ত্বের জনক তিনি। হ্যাঁ হ্যাঁ, একবার বলছিলেন এটা, এখন বলতেছেন এটা না। ভালো ভালো। এটা হচ্ছে হেনরি ফেওয়েল। এবার দেখেন, ব্যবস্থাপনার 14টি নীতি দিচ্ছেন কে? এই হেনরি ফেওয়েল। আহা, হেনরি ফেওয়েল। হ্যাঁ, হেনরি ফেওয়েল। কোনটি ব্যবস্থাপনার কাজ? সংগঠন করা ব্যবস্থাপনার কাজ, মুনাফা অর্জন ব্যবসায়ের কাজ, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কাজ, উপযোগী কৃষি উৎপাদনের কাজ। এটা হচ্ছে ব্যবসায়ের কাজ, এটা হচ্ছে উদ্যোক্তার কাজ, এটা হচ্ছে উৎপাদনের কাজ। হর্টন স্টাডির প্রবক্তা কে? হর্টন স্টাডি। হেনরি ফেল তো হবে না। ম্যাক, যদিও পারবেন এটা, তারপর একটু বলেন দেখি। এটাকে একবার পড়াইছি। এলটন মেও, ইয়েস, এটা হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এলটন মেও হচ্ছে হর্টন স্টাডির প্রবক্তা। কোনটি ব্যবস্থাপনা নীতি নয়? শিক্ষাগত যোগ্যতা, এরকম কোনো নীতি নাই। এটা আছে, এটা আছে, এটা আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো নীতি নাই। ব্যবস্থাপনা জনককে এই হেনরি ফেলে দিবেন। আর যদি বলা হয় জননী, আধুনিক ব্যবস্থাপনা জননী, ম্যারি পার্কার ফোলেট। নীতিটির অর্থ হচ্ছে একজন, কোন নীতির অর্থ হচ্ছে একজন অধস্তন কর্মীর একজন মাত্র বস থাকা উচিত। এটা কি হবে? 22 নম্বরটা। ওকে, এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। ওই যে বলছিলাম যে আপনার শাহিন, শাহিনকে আদেশ দিবেন রিয়াজ স্যার, তো একজন ব্যক্তি আদেশ যাতে একজন ব্যক্তি, এটা হচ্ছে আমাদের আদেশের ঐক্য নীতি। দ্বৈত অধীনতা ব্যবস্থাপকের কোন নীতির পরিপন্থী? আদেশের ঐক্য নীতির পরিপন্থী হচ্ছে দ্বৈত অধীনতা। যেমন দেখা যাচ্ছে শাহিনকে একসাথে তিনজন ব্যক্তি তিনটা আদেশ দিলেন। সম্রাট স্যার একটা আদেশ দিলেন, শহীদ স্যার একটা আদেশ দিলেন, আমি স্যার একটা আদেশ দিলেন। তিনজন তিনটা আদেশ দিলেন, তাহলে সেটা দ্বৈত অধীনতা হয়ে যাবে, যেটা আদেশের ঐক্য নীতির বিপরীত। এগুলো পারবেন, এগুলো কঠিন প্রশ্ন না। অ্যাসপিরেট ডি কর্পস, এটা ফরাসি শব্দ বলছি, একতাই বল, এটা আগেই বলা হয়েছে। জনাব এহসান একজন ফ্লোর সুপারভাইজার, তিনি ব্যবস্থাপনার কোন স্তরে আছেন? নিম্ন স্তরে, প্রথম সারি, মানে নিম্ন। ঠিক আছে, ব্যবস্থাপনার ফ্লোর সুপারভাইজার, সুপারভাইজাররা একদম অধস্তনদের কাজ সরাসরি তত্ত্বাবধান করেন।
শ্রম বিভাজন নীতি প্রবর্তন করে কে? শ্রম বিভাজন নীতি অ্যাডাম স্মিথ। এটা হচ্ছে আমাদের অর্থনীতির জনক। তার গ্রন্থের নাম কি? দ্য ওয়েলথ অফ নেশন, যেটা 1776 সালে প্রকাশিত হয়েছিল। দ্য ওয়েলথ অফ নেশন, হ্যাঁ, মনে রাখবেন এগুলো সহ। মানবিক সম্পর্ক আন্দোলনের প্রথম অবদান রাখেন কে? এটা হয়তো অনেকে পারবেন না, যে এটা আপনাদের হয়তো ইয়া থেকে বাইরে থেকে আসছে, যে আপনার হর্টন স্টাডির প্রবক্তা কে? হর্টন, এটা বলেন। হর্টন, একটা দেখেছিলাম না, হর্টন স্টাডির প্রবক্তা। হর্টন স্টাডির প্রবক্তা যে, তিনি হচ্ছেন মানবিক সম্পর্ক আন্দোলনের প্রথম অবদান রাখেন। হর্টন স্টাডির প্রবক্তা কে? এলটন মেও, এবং তিনি মানবিক আন্দোলনের প্রথম ভূমিকা রাখছেন। হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। প্রবাহ প্রক্রিয়া চার্ট উদ্ভাবন করেন কে? প্রবাহ প্রক্রিয়া চার্ট। অনেকের জন্য এগুলো একটু কঠিন প্রশ্ন কয়েকটা দিছি, যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, ফ্রাঙ্ক গিলবার্ট, তিনি প্রবাহ প্রক্রিয়া চার্ট উদ্ভাবন করছেন। ফ্রান্স গিলবার্ট, একটু গিলব্রেথ, এটা একটু মনে রাখতে কঠিন হয়ে যাবে কিছু কিছু। হেনরি এইচ গ্লান্ত, ওটা তো আপনার প্রবাহ চিত্র না, রয়েছে আপনার হলো পথ পাইয়া, এই যে প্রোগ্রাম ইভ্যালুয়েশন, এটা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক পার্ট, আর গ্যান চার্ট সেটা হচ্ছে না এইচএল। ব্যবস্থাপনা 6M এর প্রবক্তাকে? এটা পারবেন, এটা বলেন। কুঞ্জ, ট্রায়াল, ফ্রাঙ্কলিন, হেনরি ফেল, টেইলর, এটা কি হবে? হেনরি ফেল বলছে কে? 29 খ হবে, গ হবে। তানজিল, অনামিকা, তানজিল, রাজুচন্দ্র, তারা বলতেছে গ, হেনরি ফেল। 6M এর প্রবক্তা কে? এটা না বলে দিলাম, টেরিয়ান ফ্রাঙ্কলিন। এটা উত্তর তো হবে টেরিয়ান ফ্রাঙ্কলিন। 6M, ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস, 6টা উপাদান সম্পর্কে ধারণা দিয়েছেন টেরিয়ান ফ্রাঙ্কলিন। এটা শুরুতেই পড়াইছে এটা। উত্তর হবে বি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেরিয়ান ফ্রাঙ্কলিন, এটা ভুল করবেন, এটা গুরুত্বপূর্ণ। ডগলাস ম্যাকগ্রেগর কোন যুগের ব্যবস্থাপক পথিকৃতের মধ্যে একজন? ওই যে আধুনিক যুগ। হ্যাঁ, ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে আধুনিক যুগের আপনার, শুধু ডগলাস ম্যাকগ্রেগর না, ডগলাস ম্যাকগ্রেগর, উইলিয়াম জি ওইচি, মাসলো, ফ্রেডারিক হার্জবার্গ, তারপরে এরা হচ্ছে আপনার আধুনিক ব্যবস্থাপনার জন্য। কোনটি ব্যবস্থাপকীয় কাজ নয়? ব্যবস্থাপকের কাজ নয়। পরিকল্পনা করা ব্যবস্থাপনার কাজ, নির্দেশনা দেওয়া ব্যবস্থাপনার কাজ, নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপনার কাজ, অনুদান করা কোনো কাজ না। কোনটি হেনরি ফেওয়েলের প্রদত্ত ব্যবস্থাপনা নীতি নয়? আদেশের নীতি আছে, ন্যায্য পারিশ্রমিক নীতি আছে, চাকরি স্থায়িত্ব নীতি আছে, জবাবদিহিতার নীতি নাই। জবাবদিহিতার কোনো নীতি নেই। 6M এর উপাদান কোনটি? ম্যানেজ নাই, মোটিভেট নাই, মেথড আছে, মোবিলিটি নাই। ওকে, যে নেট সমস্যা হয়েছে এখন হয়তো বা, ওকে, যে নেট সমস্যা হয়েছে এখন হয়তো বা, আর 10 মিনিট, যে নেট সমস্যা হয়েছে, আর 10 মিনিট পড়াবো। হ্যাঁ, 10 মিনিট। ব্লুটুথের চার্জও শেষ, মোবাইলের চার্জও শেষ। ঠিক আছে, আমাদের চার্জও শেষ, অনেক পড়াই ফেলছি, এই জন্য মাথায় পানি দিয়ে আসছি। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর কি হবে আপনার? মেথড। 6M এর প্রবক্তা কে? টেরিয়ান ফ্রাঙ্কলিন। টেরিয়ান ফ্রাঙ্কলিন, টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন 6M এর প্রবক্তা, এটা সব মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, ব্যবস্থাপনা ধারাবাহিক কার্যাবলীকে আদক্ষের সমন্বিত রূপ, পোর্টসকোপ,
এর প্রবক্তা কে? পোস্ট কর্প, পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং। এই যে 6 আমাদের পোস্ট কর্প, এর প্রবক্তাটাকে লেথারগুলি, টেরি, আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো চাহিদা সম্পন্ন তত্ত্বের জনক, ঠিক আছে। থমাস গিলবার্ট হবে না, টেরি আর লুথার গিললিক কোনটা হবে বলেন? ইয়েস, অ্যালগুলিক। এ হচ্ছে আমাদের এই পোস্ট কর্পের জনক। কোনটি বাংলাদেশে ব্যবস্থাপনার পেশার মান উন্নয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান নয়? এটা মান উন্নয়ন প্রতিষ্ঠান, এটা মান উন্নয়ন প্রতিষ্ঠান, এটা মান উন্নয়ন প্রতিষ্ঠান, এটা স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান। স্বাস্থ্য, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক স্বাস্থ্য, স্বাস্থ্য নিয়ে কাজ করে এটা। হ্যাঁ, তাহলে উত্তর হবে কি? ICDDRB, ঠিক আছে। এটা স্বাস্থ্য নিয়ে কাজ করে। ফ্রাঙ্ক গিলব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? ফ্রাঙ্ক গিলব্রেথ, এটা হচ্ছে আমাদের সময় ও গতি নিরীক্ষার কথা মনে রাখবেন। তিনি সময় এবং গতি নিরীক্ষার কাজের ক্ষেত্রে খুব গুরুত্ব আর দিয়েছেন। হ্যাঁ, কয়েকটা অনেক কঠিন এমসিকিউ। জোড়াময় শেকড়, এখানে আপনার উপর থেকে নিচ পর্যন্ত কর্তৃত্ব চলে আসে, কর্তৃত্ব প্রবাহ আসবে। উত্তর হবে কি? বি। এমবিও এর পুনরূপ কি? যেটা ধারণা দিয়েছেন কে? পিটার এফ ড্রাক। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বাই অপারেশন, নো। অপারেশন, নো। অবজেক্টিভস, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, ম্যানেজিং বাই অবজেক্টিভ, বিজনেস বাদ। এই যেটা, ঠিক আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা? অর্থ, মানে মানি। মানব সম্পদ, ম্যান। ভূমি, ভূমি মূলধন, মূলধন। এগুলো তো হবে না। সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানুষ, মানব সম্পদ। কারণ এই সম্পদ অন্যান্য সম্পদকে কার্যকরী করে তোলে। মানব সম্পদ অন্যান্য সম্পদকে কার্যকরী করে তোলে, ঠিক আছে। এজন্য উত্তর হবে কোনটা? মানব সম্পদ হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? ধারণাগত দক্ষতা, ধারণা, যেটা করছে কে? আমির স্যার কথা বলছিলাম। আমির স্যার ধারণাগত দক্ষতার জনক। মনে করেন খুব ধারণা করতে পারে। মধ্য, নিম্ন, উচ্চ, উচ্চ। কোন স্তরে বেশি প্রয়োজন? বেশি প্রয়োজন কোন স্তরে? নিম্ন স্তরে দরকার হচ্ছে কারিগরি, আর উচ্চ মধ্য হচ্ছে সমস্যা অনুধাবন। আর মধ্য স্তরে তো নাই, কিছু বলা নাই স্পেসিফিক। সব স্তরে দরকার আছে হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা, সব স্তরে। আর উচ্চ স্তরে দরকার হচ্ছে আমাদের এইটা, ধারণাগত দক্ষতা। হ্যাঁ, কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? মাত্র যেটা বলছি, এই যে মানব সম্পর্ক দক্ষতা, যেটা শহীদ স্যারের ভালো আছে। শহীদ স্যারের মানব সম্পর্ক দক্ষতা খুব ভালো, সবার সাথে মিশতে পারে, সহজেই মিশতে পারে। ঠিক আছে, শহীদ স্যারের মানব সম্পর্ক দক্ষতা খুব ভালো। সম্রাট স্যারকে দোষ লাগতেছে, মাথায় পানি দিয়ে আসলেন স্যার মাত্র।
নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা করা, নেতৃত্ব করা, সংগঠন করা, মূল্য নির্ধারণ করা। এই মূল্য নির্ধারণ করা ব্যবস্থাপনার কোনো কাজ না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রমিতকরণের কাজ। সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম নীতি ব্যবহার করতে হচ্ছে, এই নীতিটি কে দিয়েছেন? সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হবে। অনেক পড়াইছে, আর ভালো লাগে না। ওকে, আর কয়েকটা দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেনরি ফেল দিয়েছেন, ব্যবস্থাপনার জনক যিনি। কৌশলগত দক্ষতা বলতে কি বোঝায়? কৌশল, কার্য সংক্রান্ত জ্ঞান, চিন্তার ক্ষমতা। কোনটা হবে? কৌশলগত দক্ষতা, কাজ সংক্রান্ত জ্ঞান। আর ধারণাগত দক্ষতা চিন্তার ক্ষমতা। হ্যাঁ, আর কাজ সংক্রান্ত জ্ঞান হচ্ছে কৌশলগত দক্ষতা। ব্যবস্থাপনা নীতিমালা নয়, কার্য বিভাগের নীতি আছে, আদেশের নীতি আছে, কার্য বিভাগের শৃঙ্খলা নীতি আছে, কার্যকারিতা নীতি নাই। এই নীতি নাই, এরকম কোন নীতি ব্যবস্থাপনা নীতির মধ্যে নাই। যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে মানব সম্পদ। হেনরি ফেওয়েল ছিলেন একজন, তিনি ছিলেন খনি প্রকৌশলী, খনি প্রকৌশলী এবং ব্যবস্থাপক। শিল্প বিপ্লব পরবর্তী যুগের ব্যবস্থাপক, তিনি হচ্ছেন শিল্প বিপ্লবের পরবর্তী যুগের ব্যবস্থাপক। প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, আদেশের নীতি। এটা তো কয়েকবার পড়াইছি, কিন্তু এটা পরীক্ষায় বেশি আসছে। হ্যাঁ, ব্যবস্থাপনা নীতি সমূহ বৈশিষ্ট্য স্থির না, নমনীয় অবশ্যই, অস্থিপক, অনমনীয়। নমনীয় মানে কি? যেন প্রয়োজনে নীতিমালার মধ্যে পরিবর্তন এনে আপনার প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করা যায়। অবস্থার পরিবর্তন হলে তার সাথে মানিয়ে নিতে পারে, ফ্লেক্সিবিলিটি থাকে। হ্যাঁ, এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে জড়িত? এলটন মেয়র মনোবিজ্ঞান না, ভুল হয়েছে। এলটন মেয়রটা হচ্ছে কার্য পরিবেশের উৎপাদনশীলতা। মাথার কাজ করতেছে না, আর দেখাবো না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি জানি বিপ্লব ছিল? মানসিক বিপ্লব ছিল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ছিল মানসিক বিপ্লব। প্রশাসনের প্রাণ বলা হয় কোনটাকে? অর্থকে বলা হয় প্রশাসনের প্রাণ। ও আচ্ছা, বলে দিচ্ছি, অর্থকে বলা হয় প্রশাসনের প্রাণ। নিচে কোনটি ব্যবস্থাপনার উপাদান নয়? আর্থিক মিতব্যয়ী প্রমিতকরণ কোনটা হবে? নিচে কোনটি ব্যবস্থাপনার উপাদান নয়? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয় কোনটা? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের করতে হবে কি? নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো উপাদান নয়, এগুলো আছে, কারণ এরা হলো সাধারণ উপাদান। নিয়ন্ত্রণ, আচ্ছা, এই প্রশ্নটা ভুল হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা হয় নাই। নিজে কোনটি হেনরি ফেল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা মূলনীতি নয়? কার্য বিভাজন নীতি আছে, আদেশিক নীতি আছে, নিয়ন্ত্রণ হচ্ছে সাধারণ কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ কাজ, এটা নীতিমালা না, এটা সাধারণ কাজ। এই জন্য এটা উত্তর হয়েছে। হ্যাঁ, এটা তো কোনো ইয়ার মধ্যে নাই। নিয়ন্ত্রণটা সাধারণ কাজ, আর এগুলো হচ্ছে নীতিমালা। এই তিনটা হচ্ছে নীতি, এগুলো নীতি, এটা সাধারণ কাজ। সরলিক সংগঠন আছে, কার্যভিত্তিক সংগঠন আছে, ম্যাট্রিক সংগঠন আছে, কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে কোনো সংগঠন নাই। তার মানে এটা উত্তর রাইট। ওকে, এই যে দেখেন, ব্যবস্থাপনা 6 এর উপাদান দিছিলাম কে? এই ফ্রাঙ্কলিন, টেরিয়ান ফ্রাঙ্কলিন। ঠিক আছে, ব্যবস্থাপনা 6 এর উপাদান দিয়েছেন টেরিয়ান ফ্রাঙ্কলিন, এটা দিছিলাম না? ওকে, তাহলে আমাদের শেষ। মোটামুটি ভার্সিটি পরীক্ষা আপনার এই অধ্যায় থেকে 2টা 3টা থাকে প্রশ্ন, আর গুচ্ছতে 4-5টা থাকতে পারে। এই জন্য এই অধ্যায়টাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আজকের লেকচারটাই। সবাই একটু আজকের লেকচারটা
একবার না, দুইবার দেখবেন ক্লাসটা। নোটটা যা দিছি, নোটটা পুরো ভালো করে পড়ে ফেলবেন। বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।